একাদশ শ্রেণীর আইসিটি বার্ষিক ব্যবহার পরীক্ষার জন্য আমরা ১ম যে HTML কোডটি সলভ করব, সেটি হলো আমাদের ক নম্বর প্রবলেমটা। তো এক্ষেত্রে আমরা ১ম এ যেটা করব, একটা টেবিলে ওয়েব পেজ বানাবো এবং সেক্ষেত্রে টেবিলটার নাম হবে অ্যালফাবেট। টেবিলের যে টেবিলে ৩ টে সারি থাকবে। ১ম সারির মধ্যে থাকা সেলটি হবে A, ২য় সারির মধ্যে থাকা ১ম সেলের ভ্যালু হলো B, ২য় সেলের ভ্যালু হলো C, ২য় সারির সেলের ভ্যালু হবে কত? D। তো আমরা একটু খেয়াল করি এই সিনারিওটা, আসলে এখানে কি ঘটনা ঘটছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি একটু বড় করি, যে এখানে যে এটা হলো আমাদের এই বরাবর আমাদের ১ম রো, এই বড় ১ম রো। তো আমরা রো এর কাজ শুরু হবে টিয়ার ট্যাগ ওপেন এর মাধ্যমে এবং রো এর কাজ শেষ হবে টিয়ার ট্যাগ ক্লোজ এর মাধ্যমে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এই সারিতে একটি মাত্র সেল আছে এবং তার ভ্যালু কত? A, এবং এই সেলটা তৈরি হয়েছে কিন্তু ২ টা কলাম ভেঙে। অর্থাৎ এই সেলে কলম স্প্যান ঘটেছে। ২ টা কলাম ভেঙে একটা কলাম সেল তৈরি হয়েছে। অর্থাৎ কলাম স্প্যানের ভ্যালু হবে কত? 2। আমরা এরপরে আমরা টেবিলের এটা আমরা আরেকটা টেবিলের রো, মানে টেবিল রো ট্যাগ নিব। এই টেবিল রো এর জন্য ২য় টেবিল রো এর জন্য আমাদের সেল হবে এই পুরোটাই। এক্ষেত্রে এই সেলটার ভ্যালু কত? যেহেতু ১ম সেলের ভ্যালু হলো B। তো এই সেলটা যদি খেয়াল করে দেখি, এই সেলটা কিন্তু আসলে ২ টা রো ভেঙে তৈরি হয়েছে। অর্থাৎ আ রো স্প্যান ঘটেছে এবং এর ভ্যালু কত? ২। অর্থাৎ ২য় রোর ১ম সেল ২ টা রো ভেঙে একটি রো সেলে পরিণত হচ্ছে। ওকে, ফাইন, গেল। ২য় রো এর ২য় সেলের ভ্যালু কত? সি। এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমার ২য় রো এর কাজ শেষ হবে এই বরাবর। ক্লিয়ার ট্যাগ ক্লোজ এর মাধ্যমে। ওকে, ফাইন। এরপর আসো আমাদের ৩য় রো এর কাজ। ৩য় রো এর কাজ শুরু করতে আমার কোন ট্যাগ লাগবে? টিয়ার ট্যাগ ওপেন। ওকে। এখন এই টিয়ার ট্যাগ যদি এই সেলটা নিতে চায়, সে নিতে পারবে না। কারণ এই সেলটা অলরেডি ৩য় রো নিয়ে ফেলেছে। সুতরাং ৩য় রো এই সেলটা নিতে পারবে না। এক্ষেত্রে ৩য় রো এর জন্য একটি অপশন আছে কোনটা? এই, এই সেলটা নেওয়া। তো এই সেলের ভ্যালু কত আছে? ডি। তো এই সেলটা ৩য় রো নিবে এবং আমরা টিয়ার ট্যাগ ক্লোজ করে আমরা এই রো এর কাজ শেষ করব। তাহলে আমরা কি দেখতে পেলাম এখান থেকে? যে ১ম রো এর জন্য আমরা একটা সেল পেয়েছি এবং সেই একটি সেল তৈরি হয়েছে কলাম স্প্যানের মাধ্যমে। ২ টা কলাম ভেঙে এই সেলটি তৈরি হয়েছে এবং এই সেলের ভ্যালু কত? A। ২য় রো এর ক্ষেত্রে আমরা ২ টা সেল পেয়েছি। সেক্ষেত্রে ১ম সেলটি ২ টা রো ভেঙে তৈরি হয়েছে এবং এক্ষেত্রে সেলটির ভ্যালু হলো B, আর এই সেলে রো স্প্যান ঘটেছে ২ টি। আর ২য় রো এর ২য় সেলের ভ্যালু কত? C। আর ৩য় রো এর জন্য আমরা শুধুমাত্র একটি সেল পেয়েছি এবং তার ভ্যালু কত পেয়েছি? D। ওকে, এখন আসো আমরা এটা একটা HTML কোড করি। তো আমরা জানি HTML ট্যাগ ওপেন এর মাধ্যমে একটি ওয়েব পেজের কাজ শুরু হয় এবং একটি HTML ট্যাগ ক্লোজ এর মাধ্যমে ওয়েব পেজের কাজ শেষ হয়। বা অন্যভাবে বলতে পারি যে HTML ফাইলের কাজ আসলে HTML ট্যাগ ওপেন এর মাধ্যমে শুরু হয় এবং HTML ফাইলের কাজ শেষ হয় HTML ট্যাগ ক্লোজ এর মাধ্যমে। তো আমরা এখানে যে সিনারিও দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিন্তু আমাদের টেবিলের মানে ওয়েব পেজে কিন্তু কোনো শিরোনাম চাওয়া হয়নি। আমরা জানি ওয়েব পেজের শিরোনাম তৈরি করতে গেলে আমাদের হেড ট্যাগ লাগে এবং হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগের মাধ্যমে মূলত শিরোনামটা দেওয়া হয়। যেহেতু কোনো ওয়েব পেজের শিরোনাম নেই, সুতরাং আমাদের টাইটেল ট্যাগ লাগবে না। আর টাইটেল ট্যাগ যেহেতু লাগবে না, সুতরাং আমাদের হেড ট্যাগও প্রয়োজন নেই। এই টেবিলে ওয়েব পেজটা দেখাতে গেলে আমাদের যেই ট্যাগের সাহায্য লাগবে তার নাম কি? বডি ট্যাগ। আমরা জানি বডি ট্যাগের মধ্যে যা লেখা হয় তাই মূলত ওয়েব পেজে দেখা যায়। তো আমরা বডি ট্যাগ লিখি। বডি ট্যাগ ওপেন এর মাধ্যমে মূলত ওয়েব পেজের দৃশ্যমান অংশের কাজ শুরু হয়। বডি ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত ওয়েব পেজের একটি
ওই পেজের দৃশ্যমান অংশের কাজ শেষ হয়। এখন খেয়াল করি যে এই টেবিলটার ১ম রো আমরা নিব, তৈরি করব। সরি, আমার আগে টেবিল ওয়েব পেজ তৈরি করার জন্য আমার টেবিল ট্যাগ লিখব। টেবিল ওয়েব পেজের জন্য আ যে ট্যাগটা দরকার সেটা লিখব। তো টেবিল ওয়েব পেজ তৈরি করার জন্য কোন ট্যাগ লাগবে? টেবিল ট্যাগ লাগবে। টেবিল ট্যাগ ওপেন এর মাধ্যমে মূলত ওয়েব পেজের কাজ, টেবিল ওয়েব পেজের কাজ শুরু হবে এবং টেবিল ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত টেবিল ওয়েব পেজের কাজ শেষ হবে। ওকে, ফাইন। এখন আসো যে এই টেবিলে সারি ১ম সারি কয়টা? ৩ টা। তো ১ম সারিটা আমরা নেই। সারির কাজ শুরু হয় টিআর ট্যাগ ওপেন এর মাধ্যমে, সারির কাজ শেষ হয় টিআর ট্যাগ ক্লোজ এর মাধ্যমে। তো এই ১ম সারিতে আমাদের সেল কয়টি? এই একটি। তো এই সেলটি সেল তৈরি করতে কোন ট্যাগ লাগে? টিডি। আমার টিডি ট্যাগ ওপেন এর মাধ্যমে সেলের কাজ শুরু করলাম। টিডি ট্যাগ ক্লোজ এর মাধ্যমে এই সেলের কাজ শেষ করলাম। তো এই সেলটা তৈরি হয়েছে আসলে মূলত কিসের মাধ্যমে? ২ টা কলাম ভেঙে তৈরি হয়েছে। অর্থাৎ কলাম স্প্যান ঘটেছে। অর্থাৎ আমরা এই সেলটা বলতে পারি যেটির মধ্যে আ এই সেলের মধ্যে কলাম স্প্যান ঘটেছে এবং কলাম স্প্যান ঘটেছে কয়টা? ২ টা। তো ২ টা কলাম ভেঙে এই সেলটা এক তৈরি হয়েছে। অর্থাৎ ২ টা কলাম ভেঙে একটি সেল তৈরি হয়েছে। তো এই সেলের ভ্যালু কত? A। তো আমরা লিখলাম যে এই সেলের ভ্যালু কত? A। এই আমার ১ম রো এর কাজ শেষ। এরপর আসো আমার ২য় রো এর কাজ। ২য় রো এর কাজ শুরু করতে আমার টিআর ট্যাগ ওপেন এর মাধ্যমে ২য় রো এর কাজ শুরু করলাম। টিআর ট্যাগ ক্লোজ এর মাধ্যমে আমরা ২য় রো এর কাজ শেষ করলাম। তো ২য় রো এর আমাদের ২য় রো এর ১ম সেল কোনটি? এই যে p ভ্যালু যেটা রয়েছে, যে b ভ্যালু যেই সেলের মধ্যে রয়েছে সেটার ২য় রো এর ১ম সেল। তো এক্ষেত্রে আমরা ২য় রো এর ১ম সেল তৈরি করি। আমরা তৈরি করলাম টিডি ট্যাগ ওপেন এবং টিডি ট্যাগ ক্লোজ এর মাধ্যমে ১ম একটা সেল তৈরি করলাম এবং এই সেলের ভ্যালু কত বললাম? এই সেলের ভ্যালু বললাম আমি, সেলের ভ্যালু বললাম আমি b। তো এই সেলটা তৈরি হয়েছে ২য় রো সেলটা কেন কিভাবে তৈরি হয়েছে? ২ টা রো ভেঙে কিন্তু ২য় রো এর ১ম সেল তৈরি হয়েছে। অর্থাৎ রো স্প্যান ঘটেছে ২য় রো এর ১ম সেলে। আমরা বলতে পারি ২য় রো এর ১ম সেলে রো স্প্যান ঘটেছে। এবং কয়টা রো স্প্যান ঘটেছে? ২ টি। ২য় রো এর ৩য় সেলের ভ্যালু কত? c। ২য় রো এর ২য় সেলের ভ্যালু কত? আমরা লিখলাম c। ওকে, এখানে কিন্তু রো স্প্যান, কলাম স্প্যান কোনটাই ঘটেনি। এরপর আসো আমাদের ২য় রো এর কাজ শেষ। এরপর আসো ৩য় রোতে। ৩য় রো এর কাজ শুরু করতে আমার কোন ট্যাগ লাগবে? টিআর ট্যাগ ওপেন লাগবে। টিআর ট্যাগ ওপেন এর মাধ্যমে আমাদের ৩য় রো এর কাজ শুরু হবে। টিআর ট্যাগ ক্লোজ এর মাধ্যমে আমার ৩য় রো এর কাজ শেষ হবে। ওকে। ৩য় রোতে আমাদের সেল কয়টি? দেখি। ৩য় রোয়ে কিন্তু আমাদের একটি সেল, সেটা কোনটা? এই ডি ভ্যালু যেটা রয়েছে সেই সেলটি। অর্থাৎ এক্ষেত্রে আমরা টিডির মাধ্যমে, টিডি ওপেন এবং টিডি ক্লোজ এর মাধ্যমে একটা সেল তৈরি করলাম এবং এখানে আমি ভ্যালু দিলাম টি। অর্থাৎ আমার ৩য় রো এর আমাদের ৩য় সেলের কাজটি শেষ হলো। আমরা এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে টেবিলটিকে সেভ করলাম। সেভ করে দেখি টেবিল ওয়েব পেজটা কি দেখায়। ওকে। আমরা দেখি কি দেখায়। দেখো, আমরা ABCD ভ্যালু যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে এটা যে টেবিল এটা বোঝা যাচ্ছে না। টেবিলে মূলত একটা নাম থাকবে, একটা বাউন্ডারি থাকবে, সীমারেখা থাকবে। কিন্তু এটা কিছুই নাই। এক্ষেত্রে এটা টেবিল বোঝার স্কোপই নাই। তো এক্ষেত্রে আমরা যেটা করব, ১ম এ টেবিলে একটা সীমারেখা তৈরি করি। তো টেবিলের সীমারেখা তৈরি করতে আমাদের যেই এট্রিবিউট লাগবে তার নাম হলো বর্ডার। আমরা বললাম টেবিলের বর্ডার হবে 1। এক্ষেত্রে টেবিলের এবং একটি সীমারেখা তৈরি হবে। দেখি হয় কিনা? দেখি। দেখো, টেবিলে কিন্তু একটি সীমারেখা তৈরি হয়ে গেছে। আ এক্ষেত্রে প্রত্যেকটা সেল বরাবর এবং পুরো টেবিলটা জুড়ে কিন্তু সীমারেখা তৈরি হয়েছে।
একটা জিনিস খেয়াল করি যে এখানে কিন্তু সেলগুলো তৈরি হয়েছে কিন্তু সেলগুলোর মধ্যে কিন্তু যেমন এখানে ফাঁকা দেখাচ্ছে। যেমন আমি যদি খেয়াল করি যে A সেল থেকে B সেলে ফাঁকা জায়গা রয়েছে, B থেকে C, C থেকে D প্রত্যেকটা সেলে কিন্তু আমাদের দেখি ফাঁকা জায়গা রয়েছে। তো আমরা চাই না যে সেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা থাকুক। আ যেহেতু আমাদের আ এখানে প্রবলেম সলভিং এ বলা হয়েছে যে সেলগুলোতে মনে করুন ফাঁকা জায়গা থাকবে না। তো আমরা এই সেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা দূর করতে চাই। তো ফাঁকা জায়গা দূর করতে চাইলে আমরা যে অ্যাক্টিভিটি সাজিয়ে নেব তার নাম কি? সেল স্পেসিং। সেল স্পেসিং অ্যাক্টিভিটির কাজ হলো যে সেলগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে কিনা এটা নির্ধারণ করে কোনটা? সেল স্পেসিং অ্যাট্রিবিউট। তো আমরা চাই না সেলগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকুক। এজন্য ভ্যালু কি দিয়ে দিলাম? 0 দেখি ভ্যালু 0 দিলে কি হয়? সেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা নেই। অর্থাৎ আমরা যেভাবে টেবিলটা চেয়েছি ঠিক সেভাবেই টেবিলটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি। এখন আমরা চাই টেবিলটার একটা নাম থাকবে। টেবিলটার নাম থাকবে। তো টেবিলের যদি আমার নাম তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা যে ট্যাগের সাহায্য নেব তার নাম হলো ক্যাপশন ট্যাগ। তো আমরা সেই ক্যাপশন ট্যাগ কোথায় রাখবো? এই টেবিল ট্যাগটা পরে কিন্তু আমার ক্যাপশন ট্যাগ লিখতে হবে। তো আমরা লিখলাম ক্যাপশন ট্যাগ, ক্যাপশন ট্যাগ লিখলাম, ক্যাপশন ট্যাগ ওপেন করলাম, ক্যাপশন ট্যাগ ক্লোজ করলাম। ক্যাপশন ট্যাগ ওপেন এবং ক্লোজ এর মধ্যে আমরা টেবিলের নামটা লিখে দিলাম। টেবিলের নামটা কি? অ্যালফাবেট। এখন দেখি আমরা একটু ভুল করেছি ক্যাপশনে দেইনি। এখন দেখি টেবিলটার নামটা ঠিকমতো দেখায় কিনা ওই পেজে। আমরা কিন্তু টেবিলের নামটা কিন্তু ঠিকমতো দেখতে পাচ্ছি ওই পেজে। তো আমরা মোটামুটি যেভাবে চাচ্ছিলাম সেভাবে পাচ্ছি সবকিছু। তো এক্ষেত্রে আমাদের একটু মনে হচ্ছে যে আমরা আসলে আ এখানে যেভাবে চাওয়া হয়েছে যে ভ্যালুটা সেলের ১ম রো এর যে ১ম সেলের ভ্যালু এটার মাঝামাঝি থাকবে। ২য় রো এর ১ম সেলটা ভ্যালু মাঝামাঝি থাকবে। ২য় রো এর ২য় সেলের ভ্যালু মাঝামাঝি থাকবে। ৩য় রো এর একটা সেলের ভ্যালু মাঝামাঝি থাকবে। তো আমরা সেটা কিভাবে এটা নির্ধারণ করতে পারি? এক্ষেত্রে আমি বলে দিলাম যে ১ম রো এর ১ম সেলের আ ভ্যালুটা অ্যালাইন হবে কোথায়? মাঝে। এটা বলে দিলাম। দেখি কি হয়? ভ্যালু কিন্তু মাঝামাঝি দেখাচ্ছে। এখন আমি কি চাইলাম? যে ২য় রো এর ১ম সেলে ভ্যালু কোথায় থাকবে? মাঝে। তো আমি অ্যালাইন করে দিলাম কি? সেন্টার। ওকে, মাঝে চলে আসছে। আমি চাচ্ছি ২য় রো এর ৩য় সেলের ভ্যালু মাঝামাঝি চাচ্ছিলাম। তাহলে এক্ষেত্রে কি করব? অ্যালাইন অ্যাট্রিবিউট আনবো এবং অ্যালাইন এর ভ্যালু কত দেব? অ্যালাইন এ দেব সেন্টার। অর্থাৎ মাঝামাঝি চলে যাবে। ওকে। আমরা সর্বশেষ ৩য় রো এর ভ্যালুটা কি চাচ্ছি? ৩য় রো এর আম এক ৩য় রো এর যে সেলটা আছে তার যে ভ্যালুটা আমি কোথায় রাখতে চাচ্ছি? মাঝামাঝি। তাহলে কি করব? অ্যালাইন লিখব, সেন্টার দেব। দেখি মাঝামাঝি দেখায় কিনা? মাঝামাঝি সেন্টার দিলাম। দেখি এখন কি করে? ওকে। তার মানে আমি যেভাবে আমাদের প্রশ্নে দেখেছিলাম, ঠিক প্রশ্নে যেভাবে দেখেছিলাম একটি টেবিল নাম যেরকম হবে, সেলগুলো যেভাবে থাকবে, সেলগুলোর ভ্যালু পজিশন কোথায় থাকবে, যেভাবে চেয়েছিলাম ঠিক ওই পেজে ঠিক সেভাবে পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রবলেমটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে আমরা বিশ্বাস করি। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসের জন্য। আমরা পরবর্তীতে আ বাকি ক্লাসগুলো